রাত থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে আরো কয়েকদিন। উজানের ঢলে তলিয়ে কক্সবাজারের ৩ শতাধিক গ্রাম। কোটা আন্দোলনের সাথে এবার একাত্মতা জানালো চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হত্যার বিচার সহ গ্রেপ্তারকৃতদের জামিনের দাবি। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানা, অনুসন্ধান শেষ বলছে দুদক। রাজধানীতে ব্রয়লার ও সোনালিকার দাম কমেছে কেজি প্রতি ২০ টাকা। চড়া মাছের বাজার, চালের দর নিয়ে সুখবর নেই। এবং ২ মাস আগে গোপনে রাখা বোমা বিস্ফোরণে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু, দাবি নিউ ইয়র্ক টাইমসের। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণ অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, সারা দেশে তো বৃষ্টি বেড়েছে, এ নিয়ে এই বৃষ্টি আর কতদিন চলবে, কি বলছে আবহাওয়া অধিদপ্তর? আপনি যেমনটা বলছিলেন যে গত ২৪ ঘন্টায় কিন্তু ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বেড়েই চলছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও সেই বৃষ্টি ক্ষেত্রে এখন ভারী বৃষ্টিতে পরিণত হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু যারা আপনি যেমনটা বলছিলাম যে যারা মূলত রাস্তায় বের হচ্ছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই বৃষ্টির দিনে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছেন। যারা কাজের সন্ধানে বাহিরে বের হয়েছিলেন, সকালে যদি অল্প একটু বৃষ্টি ছিল তারা হয়তো বা ভেবেছিল বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি আর আসবে না, কিন্তু সেই বৃষ্টি কিন্তু বেড়েই চলছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা নিম্নআয়ের মানুষ তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন এবং বলছেন এই বৃষ্টিতে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে। এমনিতে গত কয়েকদিন যাবত তারা সেই অর্থে কাজ পান নাই, এই বৃষ্টিতে কিন্তু তারা একটু বিপাকে পড়েছেন। এবং রিক্সাওয়ালা যারা আছেন তারা বলছেন যে তারা বেশি পরিমাণ যাত্রী পাচ্ছেন না এবং যাও দু একজন পাচ্ছেন, সেখানে ভাড়া নিয়েও এক ধরনের বিবাদে জড়াচ্ছেন অনেকেই ভাড়া বেশি চাওয়ার কারণে। এবং এই যে আমরা যেটা বলি যে বৃষ্টি হলেই কিন্তু নিম্নআয়ের মানুষ যারা তারা কিন্তু বিপাকে পড়ে। একই সাথে যে মানুষগুলো ফুটপাতে ঘুমায়, তার মানে ফুটপাতে থাকে, তারাও কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা ছোট ছোট ঘর বেঁধে যেভাবে থাকার চেষ্টা করে সেগুলো কিন্তু ভিজে যাচ্ছে। এবং যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের মাত্রা বাড়তেই থাকবে এবং কিছু কিছু ঢাকার বাইরের কিছু অঞ্চলে কিন্তু ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে, বিশেষ করে সমুদ্র বন্দর অঞ্চলগুলোতে। যারা বের হয়েছেন তারাই কিন্তু বিপাকে পড়ছেন, যদিও তারা বলছেন এটা বৃষ্টির সময়, কারণ আপনি জানেন যে বর্ষাকালে বৃষ্টি বাংলাদেশের যে কোনো সময় হচ্ছে বর্ষাকালে বৃষ্টি বেশি হয়। যদিও জলবায়ু পরিবর্তনের কারণে যেটুকু মূলত যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এই চলমান সময়গুলোতে হচ্ছে না। আমরা গত কয়েক মাসে যে পরিমাণ বৃষ্টি দেখেছি সেটি কিন্তু বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি না। তারপরেও যেটুকু বৃষ্টি হচ্ছে সেইটুকুতে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বিপাকে পড়তে হয়েছে। যারা বাস চালক তারা বলছেন যে যাত্রী সেই অর্থে নেই, যারা দোকানদার তারা বলছেন তারা ক্রেতা পাচ্ছেন না। বৃষ্টি বিঘ্নিত সকালগুলোতে কিন্তু মানুষরা, আবার কিছু মানুষ বলছেন এই বৃষ্টিতে তারা হচ্ছে এই বৃষ্টির একটা অনুভব তারা করছেন এবং বৃষ্টি বিঘ্নিত সকালে তারা যে বলছেন তারা কিছুটা উপভোগ করছেন এবং অনেকেই কিন্তু বৃষ্টি দেখার জন্য বের হয়েছে। আমরা এমন মানুষের সাথে কথা বলেছিলাম যে বৃষ্টির দিনে তারা একটু ঘর থেকে বের হয়েছেন, যে আসলে কতটুকু বৃষ্টি কেমন অনুভব সেটি কিন্তু বেরোচ্ছেন। এবং আপনাকে একটা কথা বলে রাখি, বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীর অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়। যদিও যে পরিমাণ বৃষ্টি হয়েছে ফার্মগেট, বাংলা মোটর, নিউ মার্কেট যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা সেই অর্থে আপনার জলাবদ্ধতা দেখি নেই। এবং তারা বলছেন যে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি এমনিতে নেমে যাচ্ছে। যদিও তারা বলছেন যদি ভারী বৃষ্টি হয় সেই ভারী বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাই রাজধানীর ভিন্ন চিত্র এবং আপনার কিন্তু চারদিকে জলাবদ্ধতা বেড়ে যায়, তখন কিন্তু মানুষকে আরও এক প্রকার দুর্ভোগে পড়তে হয়। যেটুকু বৃষ্টি হতে এইটুকুতে জনজীবন কিছুটা বিঘ্ন হলো। জলবদ্ধতার যে বিষয়টা, যে কষ্ট সেই কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যারা মূলত প্রয়োজনে বের হয়েছেন তারা কিন্তু একটু বিপাকেই পড়ছেন, বিশেষ করে বাসে যাত্রী নেই, রিক্সায় যাত্রী নেই, তারা কিন্তু একটু হতাশা প্রকাশ করেছেন। মূলত এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফার্মগেট থেকে বৃষ্টির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাঝার। এদিকে উজানের ঢলে প্লাবিত কক্সবাজার, ডুবেছে ৫ উপজেলার ৩ শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। তীব্র হচ্ছে সুপেয় পানি ও খাদ্য সংকট। দুর্গতদের অভিযোগ এখনো মেলেনি কাঙ্ক্ষিত ত্রাণ। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু।
ভারী বৃষ্টি, উজান থেকে নামছে ঢলের পানি, ডুবছে একের পর এক গ্রাম। বিপদসীমার উপর দিয়ে বইছে মাতামুহুরী ও বাঁকখালী নদী। এমনই দৃশ্য কক্সবাজার নির্মাঞ্চলের। ভোগান্তিতে চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও উখিয়া উপজেলার ৩ শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে দিন কাটালেও এসব মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সহযোগিতা। অতি বর্ষণ হলে এখানে আমাদের বাঁকখালী নদীতে মানে গর্জনিয়া পাহাড়ের পানিগুলি এসে আমাদের এলাকা ডুবে যায়। তীব্র পানি আসার কারণে আমাদের বাড়িঘর সবগুলো ডুবে গেছে। রাস্তাঘাটে কুমোরের চাইতেও কুমোরের উপরে পানি, চলাফেরা করতে মানুষের সার্বিক অবস্থা খুবই কঠিন। এখানে যারা বন্যা প্লাবিত সবাইকে যেন ত্রাণের ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে প্রশাসনকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় জনপ্রতিনিধিদের। সকাল থেকে কিন্তু আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর আলাদা করতে পারে নাই। হঠাৎ পানি বেড়াতে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যের দাবি জানাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ জরুরি বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে চালানো হচ্ছে প্রচারণা। ভারী বর্ষণের কারণে যেসব এলাকায় পানিবন্দী মানুষজন রয়েছে সেটি আমি পরিদর্শনের পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি হতে পারে আরো 2 দিন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের ছাত্র সমাজ। সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়, নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি সহ অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার সহ অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবি জানান। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে? আজকে আপনার আমার সন্তানের উপরে হাত দিয়েছে, কত বড় দুঃসাহস হতে পারে? 71-কে স্মরণ করে যেখানে আমি দেখেছি আমার মা বোনদেরকে রাস্তায় দৌড়াতে, আর এখন আমি সেই চিত্র দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা সকল সিনিয়র সিটিজেন রাস্তায় নেমে আসবো, আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো। আমার দেওয়া টাকায় গুলি কিনে আপনারা আমাকেই মেরে ফেলেন। আমি চাই না এরকম দেশ, আমি স্বাধীনতা চাই। কোটা আন্দোলনে নিহতদের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেপ্তারকৃত মুক্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করছেন বিক্ষুব্ধ কবি ও লেখকরা। এ নিয়ে আলোচনাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ। কবি ও লেখকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে যে গত কয়েকদিনের আন্দোলনে যেসব শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন, এর প্রেক্ষিতে কিন্তু আজকে সারা দেশে তারা বিক্ষোভের ডাক দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে দেখেছি নাগরিক সমাজের বিভিন্ন যারা প্রতিনিধি তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন। আমরা তারই অংশ হিসেবে এখন এই মুহূর্তে আছি বাংলা মোটরে। সেখানে বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে আসলে এই প্রতিবাদ সমাবেশটি করছে এবং তারা এখানে দাবি জানাচ্ছেন যে গত কয়েকদিনে যেভাবে নির্বিচারে পুলিশ সাধারণ মানুষের এবং শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে এবং গুলি করেছে, সেটি আসলে কোনোভাবে একটি স্বাধীন দেশে সংগঠিত হওয়ার মতো কোনো ঘটনা এবং সেখানে হত্যার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এবং সে কারণেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং তারা বলছেন যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন বিক্ষুব্ধ কবি এবং লেখকরা। তারা বলছেন যে আর এই মুহূর্তে ঘরে বসে থাকা সম্ভব নয় এবং এর সঙ্গে যারা জড়িত, বিশেষত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। এবং সেই সঙ্গে তাদের একটা বড় দাবি হচ্ছে বিচার বিভাগের প্রতি। তারা বলছেন যে সেখানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আসলে এই সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন এবং যে
যে সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনকেও তারা আসলে কোনোভাবে গ্রহণ করছেন না, এবং সেই কমিশন তারা অভিযোগ করছেন যে সেটি অনেকটা সরকারের এবং প্রশাসনেরই আসলে পক্ষে রায় দেবে, এবং সেখানে সুষ্ঠু কোনো তদন্ত হওয়ার সম্ভব না বলে এখানকার যারা সাধারণ নাগরিক এবং বিক্ষুব্ধ কবি লেখকের যে ব্যানারে আজকে সমাবেশ সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা এখানে করছেন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা থেকে থেকে আসলে সেখানে স্লোগান দিচ্ছেন। এবং পুরো ঢাকা শহরে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা বিভিন্ন নাগরিক সমাজের ব্যানারে তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে শহীদ মিনারে সেখানে কিন্তু ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের ঢাকার আশেপাশে যেসব মেডিকেল কলেজ রয়েছে সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা, চিকিৎসকরা তারা কিন্তু অংশ নিয়েছেন, এবং তারা এই হত্যার যে বর্ণনাগুলো দিচ্ছিলেন এবং সেখানে হাসপাতালে যেসব রোগী ছিল তাদের যেসব ক্ষত তারা দেখেছেন সেটিকে আসলে কোনোভাবেই তারা গ্রহণ করছেন না, এবং তারা বলছেন যে সরাসরি গুলি এবং তাজা গুলির যেসব ঘটনা ঘটেছিল সেটা আসলে কোনোভাবে স্বাধীন একটা দেশে কোনোভাবে সম্ভব না, তারা সে দাবিগুলো কিন্তু করছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বাংলা মোটরে বিক্ষুব্ধ নাগরিক সমাজ তারা কিন্তু এই কর্মসূচির আয়োজন করেছেন। এর পরে কিন্তু সাধারণ নাগরিকদের অর্থাৎ অভিভাবকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে। এর বাইরে ঢাকা কলেজ সহ আরো কয়েকটি কলেজের ব্যানারে আমরা যতটুকু খবর পেয়েছি জুমার নামাজের পরে তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গত 18 তারিখে যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে যে কয়েকদিনে নিহত হয়েছে 200-র বেশি মানুষ নিহতের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে এসেছে। এর প্রেক্ষিতে কিন্তু সারা দেশে গণগ্রেপ্তার চলছে এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে, তারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ নাগরিকদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে সেটিরও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এখানকার সাধারণ মানুষ এবং সাধারণ বিক্ষোভকারীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে আসলে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় আসলে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আসলে সাধারণ মানুষ আসলে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এবং গত কয়েকদিনে যে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছিল সাধারণ মানুষ রাস্তায় নামলে সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ অনেকটা নির্বিঘ্নে তাদের প্রতিবাদ কর্মসূচি এখন পর্যন্ত চালিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। কোটা আন্দোলনের ঘটনা নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেফতারদের মুক্তির দাবিতে রাজধানী বাংলা মোটর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ সমাবেশ করছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, সমাবেশে কি বলছেন শিল্পীরা? মাঠের সামনে জড়ো হয়েছেন এবং তারা জানাতে চাচ্ছেন, বারবার বলছেন যে তারা দেখেছেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে, যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিরুদ্ধে তারা বারবার জানিয়েছেন, তারা এর নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন, এবং তারা জানাতে চাচ্ছেন যে এই গণহত্যার কারণে যে গণগ্রেপ্তার চলছে তা অবিলম্বে তা যাতে বন্ধ করে দেয় সরকার, এবং এই জন্য যারা হত্যাকাণ্ড হয়েছে, যাদেরকে মৃত্যুবরণ করেছে তাদের যাতে নিরপেক্ষ সুষ্ঠু বিচার হয় সেই জন্য কিন্তু তারা এই আবহনী মাঠের সামনে জড়ো হয়েছেন। আমরা যদি দেখাতে চাই যে শিল্পী সমাজ আমরা যাদেরকে বলছি, অর্থাৎ তারা হচ্ছে যে যেই ব্যানারের নিচে দাঁড়িয়েছেন সেখানে উপস্থিত রয়েছেন অনেকেই, এবং যারা শিল্প এবং যারা চলচ্চিত্র শিল্প বলেন বা মানবাধিকার কর্মী বলেন বা আর্কিটেকচার বা অন্য ধরনের যাদেরকেই বলেন না কেন, তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এই সমাবেশে, এবং সকলেই কিন্তু এখানে বেলা 11টা থেকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা তাদের সমাবেশ কার্যক্রম চালু রেখেছেন। এবং তারা 3টি দাবি জানিয়েছেন। তাদের প্রথম দাবিটি হচ্ছে আন্দোলনকারী যারা শিক্ষার্থী আর সাধারণ জনতা আছে তাদের বিরুদ্ধে যে গণগ্রেপ্তার ও গণমামলা তা বন্ধ করে অবিলম্বে আটককৃত ছাত্র জনতাকে মুক্তি দিতে হবে। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে কারফিউ তুলে নিয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় যে বাহিনী রয়েছে তাদেরকে মুক্ত করতে হবে। এবং কোটা সংস্কার আন্দোলন দমনের নামে যে ধরনের হত্যাকাণ্ডের নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে তারা সরকারের পদত্যাগ দাবি করছেন। এবং তাদের আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বারবার জানিয়েছেন আমাদেরকে যে
যেন এই হত্যাকাণ্ড বা যে অবিচার হয়েছে সাধারণ জনতার উপরে, তারা বারবার বলছেন যে অবিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার বিরোধিতাও তারা করছেন। এবং আপনারাও দেখছেন যে এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ তার কিন্তু সমাপ্তি হচ্ছে। এখানে আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্ন মানবাধিকার কর্মীরা এখানে জমায়েত হয়েছেন, এখানে তারা আছেন। তো আমাদের সাথে আমরা এখানে যখন জড়ো হই তখন প্রচন্ড বৃষ্টি ছিল, তো সেই প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছিল। তো দানা, এই ছিল ধানমন্ডি আবহনী মাঠ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ সমাবেশ করছে গণহত্যা নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ করছে নাগরিক সমাজ, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কি বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা? পজিশনটা রেডি করতে হবে, প্রেজেন্টার কে আর প্রশ্ন কি? সামনে গোষ্ঠীর আয়োজনে আজকের এই প্রতিবাদ সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবাদী গান কবিতার পাশাপাশি কিন্তু বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী নিহতের ঘটনায় বক্তারা যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে এবং সেই হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলছেন। এবং এই সরকারের বিভিন্ন তদন্ত কমিশনের অধীনে যেই তদন্ত হবে সেই তদন্ত কমিটিগুলোকে এই উদীচী শিল্পগোষ্ঠী যারা এখানে অংশগ্রহণ করছেন তারা যেটি বলছেন যে এই তদন্ত কমিশনগুলোর তদন্তকে তারা গ্রহণ করবেন না, কারণ এই তদন্ত কমিটির যে প্রতিবেদন আসবে তার মধ্য দিয়ে শিক্ষার্থী হত্যার যে বিষয়গুলো সেই বিষয়গুলোর সঠিক তথ্য আসবে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, এমনটি কিন্তু দাবি করছেন আজকের এই সাংস্কৃতিক সমাবেশে অংশ নেয়া বিভিন্ন সাংস্কৃতিক নেতৃত্ব। এবং এই মুহূর্তে কিন্তু এখানে সাংস্কৃতিক প্রতিবাদী গান অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবাদী গান পরিবেশন করছেন শিল্পীরা এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের হত্যার যেই বিচার সেই বিচারের দাবিতে সারা দেশের মানুষ যাতে রাজপথে নেমে আসে সেই আহ্বান কিন্তু জানানো হচ্ছে আজকের এই সাংস্কৃতিক সমাবেশ থেকে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ করছে নাগরিক সমাজ, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবারে অন্য প্রসঙ্গ। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামায়াত শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনমন্ত্রী জানান, এ দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না। এ নিয়ে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির 1971 সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। হাইকোর্ট 2013 সালের 1 আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয়, সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানির মাধ্যমে জড়িত জামায়াত শিবির। তাই সরকার 2009 সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ক্ষমতা বলে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল।
এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আইনমন্ত্রী জানান, গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতো প্রস্তুতি আমাদের আছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। দুদক বলছে ইতোমধ্যে অনুসন্ধান কাজ শেষ করেছে তারা। কোথায় আছেন মতিউর, এই আলোচনার মধ্যে স্বেচ্ছায় অবসরে আবেদন করেন তিনি। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করা সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত না করলে এমন মতিউর সমাজে থেকে যাবে। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। মতিউর রহমান গড়েছে সম্পদের পাহাড়, কোথায় নেই তার সম্পদ। দেশ পেরিয়ে বিদেশেও কিনেছেন বিশাল অট্টালিকা, যা একজন সরকারি কর্মকর্তার সম্পূর্ণ জ্ঞাত আয় বহির্ভূত। গত ঈদুল আজহার আগ থেকে সম্পদের পরিমাণ নিয়ে বিতর্ক শুরু হয়। আস্তে আস্তে বের হতে থাকে থলের বিড়াল। মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নামে রিসর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ গড়েছেন নামে বেনামে নানান সম্পদ। আলোচনায় আসার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত এই এনবিআর কর্মকর্তা। কোথায় আছেন মতিউর, এই আলোচনার মধ্যে হঠাৎ করে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। সে অনুযায়ী অবসর প্রদানও করে অর্থ মন্ত্রণালয়। অপরাধের সত্যতা পাওয়ায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের উপর যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ শাহরিয়াজ। আমাদের যে অনুসন্ধান টিম আছে, আপনারা জানেন যে মতিউরের বিষয়ে, সেখানে আমাদের তার বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে নিম্নোক্ত আমরা সম্পত্তি ইতিমধ্যে পেয়েছি। আমি যদি প্রথমে বলি যে স্থাবর সম্পত্তি তার আছে টঙ্গী, গাজীপুরে আছে 137.28% আমরা জমির হিসেব পেয়েছি, নতুন করে পাওয়া গেছে বাকিটার সাথে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় 8070 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, 3টি কার পার্কিং সহ। এছাড়া আছে অস্থাবর সম্পত্তি আমরা পেয়েছি। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করা সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতে সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির এবং অবৈধ অর্থ সম্পদ মালিকানা অর্জনটা একটা স্বাভাবিকতায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যদি আমরা সবসময় বলবো যে এখানে শতভাগ কর্মচারী একই অপরাধে বা একই ধরনের দুর্নীতিতে লিপ্ত, সেটা বলার সুযোগ নেই, কিন্তু পুরো বিষয়টাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। যে কারণে এটা আর সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। দুর্নীতি দমন কমিশনকে অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান টিআইবির এই নির্বাহী পরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ধানমন্ডি কার্যালয়ে ব্রিফ করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। কোন ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পা স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। ধানমন্ডি কার্যালয়ে ব্রিফ করছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।